যেকোনো সময় ইরান যুক্তরাষ্ট্রের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু, সহায়তা করা দেশকেও পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি তেহরানের, চাপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। গাজায় ইসরায়েলি বাহিনীর রক্তক্ষয়ী অভিযান অব্যাহত, একদিনে নিহত ৮, ধ্বংসস্তূপে পরিণত আল আকসা হাসপাতালের ওষুধের গুদাম, পশ্চিম তীরে কয়েকজন ফিলিস্তিনি আটক। লেবাননের প্রতি ইঞ্চি জমির ওপর জনগণের অধিকার রয়েছে, হুঁশিয়ারি সেনাপ্রধানের, দক্ষিণে ইসরায়েলি হামলা অব্যাহত, জাতিসংঘের গভীর উদ্বেগ। বাংলাদেশ সহ 50 দেশের জন্য নতুন ভিসা নীতি চালুর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। ব্যবসা ও ভ্রমণ ভিসা পেতে গুনতে হবে সর্বোচ্চ $20,000, 3 আগস্ট থেকে কার্যকর। এবং পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত 13, রাশিয়ার মস্কোতে রেস্তোরাঁর বাইরে ভয়াবহ বিস্ফোরণে 3 জনের প্রাণহানি, আহত অন্তত 21। গাজায় আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন স্থানে বিমান ও ড্রোনের আঘাতে নিহত হয়েছেন অন্তত 8 ফিলিস্তিনি। দেইর আল বালাহর আল আকসা শহীদ হাসপাতালের ওষুধের গুদামে আক্রমণ চালিয়েছে দখলদাররা। এই ওষুধের গুদামে ছিল ডায়ালাইসিস রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। এদিকে পশ্চিম তীরে নেতানিয়াহু বাহিনীর অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটকের খবর পাওয়া গেছে। রাতের আধারে আবারও কেঁপে উঠল গাজা। ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় গাজা সিটি, দের আল বালা এবং খান ইউনুস এলাকায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত অনেকে। সবচেয়ে বড় ক্ষতি হয় দের আল বালার আল আকসা শহীদ হাসপাতালের পাশে থাকা ওষুধ সংরক্ষণাগারে। কর্তৃপক্ষ বলছে, ডায়ালাইসিস রোগী সহ জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও চিকিৎসা সরঞ্জামের বড় অংশ ধ্বংস হয়ে গেছে। হামলার আগে ওই এলাকা খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসপাতালের কাছেই হামাসের একটি অস্ত্রাগার বা গোপন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালের ওষুধের গুদামে হামলাকে জঘন্য অপরাধ আখ্যা দিয়ে অভিযোগ করেছে, চিকিৎসা ব্যবস্থাকে অচল করে দেওয়ার লক্ষ্যে এমন কার্যক্রম। এদিকে গাজা সিটির সাবরা এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে প্রায় 2 সপ্তাহের উদ্ধার অভিযান শেষে আরও 112টি মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে 40 শিশু, 38 নারী এবং 7 জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। উদ্ধারকারীরা জানান, ভারী যন্ত্রপাতির অভাবে আরও অন্তত 157টি মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে। বিস্ফোরণের তীব্রতায় অনেক মরদেহ কংক্রিটের সঙ্গে মিশে গেছে বলেও জানিয়েছেন তারা। শুধু গাজা নয়, দখলকৃত পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে নেতানিয়াহু বাহিনী। নাবলুসের উরিফ, আইনাবুস ও বুরকা এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া আসিরা আর শামালিয়া শহরে বহু বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বাড়িকে অস্থায়ী জিজ্ঞাসাবাদ কেন্দ্রে পরিণত করেছে সেনারা। যুদ্ধবিরতির আলোচনা চললেও ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে সামরিক অভিযান অব্যাহত থাকায় শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে উঠেছে। হামাস নিরস্ত্রীকরণ চুক্তি মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করলেও গাজা থেকে সেনা প্রত্যাহারের শর্তে রাজনৈতিক চাপে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে ট্রাম্প প্রশাসনের প্রত্যাশা, অন্যদিকে কঠোর ডানপন্থী জোটের বিরোধিতা। দুই দিক সামলাতে কঠিন সমীকরণের মুখে তিনি। বিশ্লেষকদের মতে, চুক্তির ভবিষ্যৎ এখন নির্ভর করছে ইসরায়েলের রাজনৈতিক সিদ্ধান্তের উপর। হামাস ধাপে ধাপে অস্ত্র সমর্পণে সম্মত হলেও এর বিনিময়ে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, প্রশাসনিক ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং পুনর্গঠনের পথ খুলে দেওয়ার শর্ত রয়েছে। ট্রাম্প প্রশাসন এটিকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরলেও ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়নি। এর ওপর ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হামাসের সম্পূর্ণ ও যাচাইযোগ্য নিরস্ত্রীকরণ ছাড়া কোনো সেনা প্রত্যাহার হবে না। নিরাপত্তার বাইরে গিয়ে এই অবস্থান গভীরভাবে রাজনৈতিকও। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে নেতানিয়াহুর জোট সরকার অনেকটাই নির্ভর করছে কট্টর ডানপন্থী দলগুলোর সমর্থনের উপর। এসব দলের দাবি, হামাসকে পুরোপুরি ধ্বংস না করে কিংবা গাজায় ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ না রেখে যুদ্ধের রীতি টানা যাবে না। তাই সেনা প্রত্যাহারের যে কোনো সিদ্ধান্ত নেতানিয়াহুর সরকারকেই ঝুঁকির মুখে ফেলতে পারে। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থানও নেতানিয়াহুর জন্য গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে এই চুক্তিকে সমর্থন করছে এবং এর বাস্তবায়ন দেখতে চায়। যুক্তরাষ্ট্রের সমর্থন, আঞ্চলিক কূটনীতি এবং সম্ভাব্য সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের মতো বড় কৌশলগত বিষয়গুলোও এই চুক্তির সঙ্গে জড়িয়ে গেছে। তাই নেতানিয়াহুর সামনে এখন এমন এক সমীকরণ, যেখানে ট্রাম্পকে অসন্তুষ্ট করাও ঝুঁকিপূর্ণ, আবার নিজ জোটকে ক্ষুব্ধ করাও রাজনৈতিক আত্মঘাতী হতে পারে।
বিশ্লেষকদের ধারণা, এই সংকট সামাল দিতে নেতানিয়াহু হয়তো পূর্ণ সেনা প্রত্যাহারের বদলে সীমিত বা প্রতীকী পদক্ষেপের পথ বেছে নিতে পারেন, কিন্তু সেটিও চুক্তির মূল উদ্দেশ্য পূরণ করবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে হামাসের নিরস্ত্রীকরণ অগ্রগতি হলেও গাজায় যুদ্ধ পরবর্তী বাস্তবতা এখনো অনিশ্চিত। বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপত্তা নিশ্চিত করতে বহুজাতিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে জোটে যোগ দিয়েছে বাংলাদেশ সহ 13টি মুসলিম প্রধান দেশ। লোহিত সাগর, বাব-আল মান্দাব প্রণালী ও গালফ অব এডেনে নিরাপদে নৌ চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু নিরাপত্তা উদ্যোগ নয়, বরং আঞ্চলিক নেতৃত্বে সৌদি আরবের অবস্থান আরও শক্ত করার একটি পদক্ষেপ। লোহিত সাগর, গালফ অফ এডেন বা বাব-আল মান্দাব প্রণালীতে দিন দিন বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। এমন পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সহ 13টি মুসলিম প্রধান দেশ নিয়ে নতুন প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। রিয়াদে অনুষ্ঠিত উদ্বোধনী বৈঠকে অংশ নেয় 43টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। বৈঠকে স্পষ্ট করা হয়, এই জোটের প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দানকারী দেশ হবে সৌদি আরব। জোটের সদর দপ্তরও থাকবে দেশটিতেই। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, সামুদ্রিক নিরাপত্তা জোরদারে সৌদি আরবের নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলনই এই সিদ্ধান্ত। জোটের প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান, ইয়েমেন, নাইজেরিয়া, সুদান, জিবুতি ও সোমালিয়া। ভবিষ্যতে আরও দেশ এই জোটে যোগ দেবে বলে আশা করা হচ্ছে। মাত্র কয়েকদিন আগে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি গোষ্ঠী বাব-আল মান্দাব প্রণালীতে অবরোধের ঘোষণা দেয়। এর আগে তারা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে। বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতিতে বৈশ্বিক বাণিজ্য ও তেল সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নতুন জোট গঠন করা হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে যে দেশই সহায়তা করবে, যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। সম্ভাব্য নতুন হামলার হুমকির জবাবে এমন কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহরান। দেশের ভবিষ্যৎ কোনো বিদেশি শক্তি নয়, বরং ইরানের জনগণই নির্ধারণ করবে বলে সাফ জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে ইসরায়েলকে ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষা করতে ওয়াশিংটনের পর্যাপ্ত সামরিক সক্ষমতা নেই বলে জানিয়েছে ইউরোপের শীর্ষ মার্কিন সামরিক কমান্ডার। যে কোনো সময় শুরু হতে পারে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ। মার্কিন বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্র একসঙ্গে ইরানের জ্বালানি স্থাপনায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও এই হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রকে সহায়তা করা যে কোনো দেশই যুদ্ধের আগুনে জড়িয়ে পড়বে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের যুদ্ধকালীন সামরিক কমান্ডারের প্রধান মেজর জেনারেল আলী আব্দুল্লাহি। তার দাবি, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাজধানী, অবকাঠামো ও সম্পদকে নিজেদের নিরাপত্তার ঢাল হিসেবে ব্যবহার করছে। একই সঙ্গে ইসরায়েলের সামরিক অভিযানকে আরো শক্তিশালী করছে। দায়িত্ব গ্রহণের 2 বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। বলেন, যুদ্ধ, নিষেধাজ্ঞা ও বহিরাগত চাপের মধ্যেও ইরানকে দুর্বল করা যায়নি। দেশের ভবিষ্যৎ কোনো বিদেশি শক্তি নয়, ইরানের জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের দাবি, ওয়াশিংটনের পদক্ষেপ শুধু হরমুজ নয়, আরও গুরুত্বপূর্ণ সমুদ্রপথকেও অচল করে দিতে পারে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের এই নীতির প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং মূল্য দিতে হবে বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক জ্বালানির বাজার এবং যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণকেও। এর মধ্যে ইউরোপে মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ পেন্টাগনকে পাঠানো এক গোপন বার্তায় বলেছেন, অতিরিক্ত একটি নৌ ডেস্ট্রয়ার না পেলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে রক্ষা করা সম্ভব হবে না। সেক্ষেত্রে তাকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডের প্রতিরক্ষাকেই অগ্রাধিকার দিতে হবে। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌবহরের উপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। লেবাননের প্রতি ইঞ্চি ভূমির ওপর জনগণের অধিকার আছে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সেনাপ্রধান। শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না বলে আশ্বাস দেন তিনি। এর মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে অব্যাহত আছে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা। আলী তাহের রিজ এলাকায় অভিযানে কয়েকজন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। লেবাননের দক্ষিণাঞ্চলে অব্যাহত ধ্বংসযজ্ঞ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
লেবাননের দক্ষিণাঞ্চলের জাউতার আল শারকিয়া শহরে বড় সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে পুরো দক্ষিণাঞ্চল কেঁপে ওঠে। এর কয়েকদিন আগে ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী বিউফোর্ট দুর্গের কাছে শত শত টন বিস্ফোরক ব্যবহার করে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের দাবি করেছিল ইসরায়েল। একই সময়ে নাবাতিয়ে আল ফাউকা শহরে ড্রোন হামলা চালায় ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্তবর্তী বিভিন্ন গ্রাম ও তথাকথিত ইয়েলো জোন এলাকায় টানা বিস্ফোরণ ও সামরিক অভিযান অব্যাহত রয়েছে। নেতানিয়াহু প্রশাসনের দাবি, আলী তাহের রিজ এলাকায় অভিযানে কয়েকজন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। লেবাননের সেনাপ্রধান জেনারেল রোডলফ হাইকাল বলেছেন, দেশের প্রতিটি ইঞ্চি ভূমি লেবাননের অধিকার, কোনো অংশেই ইসরায়েলের দখল মেনে নেওয়া হবে না। তিনি আরও জানান, শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না এবং বাস্তুচ্যুত নিজ বাড়িতে ফিরিয়ে আনতে সেনাবাহিনী কাজ চালিয়ে যাবে। গত 8 বছরে অন্তত 14টি F-35 যুদ্ধবিমান দুর্ঘটনার মুখে পড়েছে। বিভিন্ন তদন্ত প্রতিবেদনে এই বিমানে মারাত্মক কিছু কারিগরি ত্রুটির বিষয় উঠে এসেছে। হিমাঙ্কে ল্যান্ডিং গিয়ারের হাইড্রোলিক ফ্লুইড জমে যাওয়া, এয়ার ডাটা সিস্টেমে বিপত্তি, ইঞ্জিনের ফুয়েল টিউব ফেটে যাওয়ার মতো ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মার্কিন মেরিন কোরের একটি F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মধ্য দিয়ে আবারও সামনে এসেছে এর নিরাপত্তা ত্রুটির বিষয়। তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, গত 8 বছরে অত্যাধুনিক এই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে অন্তত 14টি। 1995 সালে জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রামের অধীনে লকহিড মার্টিন এই বিশেষ ফাইটার জেট তৈরির কাজ শুরু করে। তবে 2018 সালে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার আগেই প্রথমবারের মতো এটি দুর্ঘটনার মুখে পড়ে। এরপর থেকে গত 8 বছরে আলাস্কা, নেভাডা, নিউ মেক্সিকো ও সাউথ ক্যারোলাইনা সহ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক F-35 বিধ্বস্ত হতে দেখা যায়। মার্কিন বিমান বাহিনীর পাশাপাশি আন্তর্জাতিক মিত্রদের বহরে থাকা F-35 যুদ্ধ বিমানগুলোও ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। 2019 সালে জাপানের প্যাসিফিক সাগরে বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলটের প্রাণহানি ঘটে। এছাড়া 2021 সালে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের একটি ফাইটার জেট রণতরী থেকে উড্ডয়নের সময় সাগরে তলিয়ে যায়। 2022 সালে দক্ষিণ কোরিয়ায় পাখির ধাক্কায় ল্যান্ডিং গিয়ার বিকল হয়ে সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে একটি F-35। বিভিন্ন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনে এই যুদ্ধ বিমানের মারাত্মক কিছু কারিগরি ত্রুটির বিষয় উঠে এসেছে। হিমাঙ্কে ল্যান্ডিং গিয়ারের হাইড্রোলিক ফ্লুইড জমে যাওয়া, এয়ার ডাটা সিস্টেমের ত্রুটি, ইঞ্জিনের ফুয়েল টিউব ফেটে যাওয়া এবং অটো পাইলট ব্যবস্থার গোলযোগের মতো সমস্যাগুলো ধরা পড়ে এসব প্রতিবেদনে। এসব কারণে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানের স্থায়িত্ব ও কার্যকারিতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।